দর্শক স্বাগত জানাচ্ছি আমি জাফর সাদিক। আজকে সম্পাদকীয়তে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশে ভিন্নমত প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি মনে করে এসব সুপারিশ বাস্তবায়িত হলে স্বাধীনতা খর্ব হবে তাদের। এর আগে প্রশাসনিক সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ প্রতিটি সংস্কার প্রস্তাবেই সংশ্লিষ্টরা ভিন্নমত প্রকাশ করেছেন, যেজন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। সংস্কার প্রস্তাবের উপর মতামত দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে 12টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। তবে এই মতামতের মধ্যে আমরা বিভিন্ন মত-দ্বিমত দেখতে পাই। কিভাবে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা যায়, এ সমস্ত কি আদৌ মতভিন্নতা হ্রাস করা সম্ভব কিনা, প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় সংস্কারে মত-দ্বিমত। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, এই আলোচনায় আপনারা অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নিয়ে বক্তব্য সঠিক নয়, দাবি ধর্ম উপদেষ্টার। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ সহ 6 জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার। দুটি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। শেখ হাসিনা ও রেহানা পরিবারের আরও 394 কোটি টাকা জব্দ করল দুদক। বিসিবির অর্থ লোপাটের অভিযোগে সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ঈদযাত্রা নির্বিঘ্ন করার সভায় হট্টগোল। টিকিট, কালোবাজারি ও বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ সতর্ক পুলিশ, নজরদারি জোরদার। আলোচনার শুরুতেই ফুয়াদ ভাই আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনার দল গতকালই সম্ভবত আপনারা ঐকমত্য সংস্কার কমিশনের কাছে যেটি আপনাদের প্রস্তাবটি জমা দিয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনি 166টি প্রস্তাবের মধ্যে 108টি প্রস্তাবে একমত হয়েছেন, 32টিতে দ্বিমত পোষণ করেছেন এবং 26টিতে আংশিক একমত হয়েছেন। এবং সংস্কারের উপরই কিন্তু দেশের আগামী নির্বাচন এবং পরিবর্তিত গণতান্ত্রিক ব্যবস্থা আসলে কোন দিকে যাবে সেই বিষয়টি নির্ভর করছে। বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু বারবার এমন কথাই আসছে। এই প্রেক্ষিতে এই যে মত দ্বিমতের যেই রাজনীতি এখন চলছে, এবং বিএনপি সহ আরও অনেকগুলো দল সংস্কার প্রস্তাবে কিন্তু এখনো সাড়া দেয়নি, তো আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটাই তো আসলে সৌন্দর্য এখানে, যেটা হচ্ছে যে আমরা 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় থাকতে থাকতে একটা সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি, যে শেখ পরিবার কি বলে, গণভবন থেকে কি বলে, কালো কোট পরা শত শত পেঙ্গুইনরা কি বলে, এই পেঙ্গুইনদের বাহিরেও যে কোটি কোটি দেশের নাগরিক আছে, মানুষ আছে, এটা আমরা ভুলে গিয়েছিলাম। তাই এই জন্য দ্বিমতগুলো যখন হয় না আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুর উপরে, তখন সাডেনলি মনে হয় দেশে মনে সংকট চলছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে এটাই হবার কথা ছিল, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে একটা রাজনৈতিক দলের 10 জন নেতা একটা বিষয়ে 10 রকম মত দিতে পারবেন। তারপরে হচ্ছে একই নেতা একই বিষয়ে সময়ের ব্যবধানে ওনার মত পাল্টাতে পারবেন, কারণ নতুন এভিডেন্স আসছে, রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। আমাদের মধ্যে মোটা দাগে অনেক বিষয় একমত আছে, কিন্তু এটাই পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক কম্পিটিশনের জায়গা হচ্ছে যে আমি ববি ভাইয়ের সাথে অন সার্টেন ইস্যুস ডিসঅ্যাগ্রি করতে পারবো অন সাবস্ট্যান্স, এবং সেটা মানে রিজন দিতে হবে, রেশনাল দিতে হবে যে আমি কেন দ্বিমত করছি। এই দ্বিমতটা যে গণতন্ত্রের সৌন্দর্য, এই গণতন্ত্রের চর্চাটা আমরা করতে পারছিলাম না বহু বছর থেকে। এই জন্য সাডেনলি যখন 16 বছর পরে আমরা দ্বিমত করছি, ভিন্ন মত দিচ্ছি, সবাই সাডেনলি মনে করছে মনে সংকট হয়ে যাচ্ছে। এই মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, ক্ষমতায় যাবার জন্য সবাই কারাকারি করছেন। বাস্তবতাটা মোটেই তা না। বরং দেখেন যে রাজনীতিতে কোন কোন বিষয়ে আমাদের একমত থাকতে হবে, এইটার একটা প্যারামিটার প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে অলরেডি সেটেল হয়ে গেছে। আমরা এখানে সেটেল হইতে পারি নাই, এই জন্য হচ্ছে বারবার এই বোঝাপড়ায় ঝামেলা হচ্ছে। আমাদের হচ্ছে যেহেতু আমরা এখনো মধ্যযুগীয় গোত্রীয় রাজনীতি করি, সেইখানে এই ইস্যুগুলো আমাদের এখনো সেটেল করতে পারি নাই। কোথায় কোথায় একমত হওয়া দরকার, এবং একমত আমরা হয়েছি। আমরা যখন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ফরেন সার্ভিস একাডেমিতে ডাকলেন, ভারতের আমাদের কনসুলার অফিসে যে অ্যাটাক হইল, এবং আপনার দিল্লিতে হইল, কলকাতায় হইল, ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন,
আমাদের সীমান্তে এসে বিএসএফ ইচ্ছা মতো করে এটা করতেছে সেটা করতেছে, নদী দখল করতেছে, লোকদেরকে মারছে, এগুলোর প্রেক্ষিতে তখন কিন্তু দেখেন যে ডিসপাইট অল দ্য ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্স উইদিন অ্যান্ড অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস, আমরা সবাই মিলে কি করেছি যে আমরা কিছু কিছু বিষয়ে সবাই একমত হয়ে আসছি, যে আমাদের স্বাধীনতার প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের আত্মমর্যাদার প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই সেদিন বলেছি যে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কনফিডেন্স আছে, সে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যেটা ভালো মনে করেন আমরা সেটাকে সমর্থন করি। এবং সেই জায়গাতে যে ছবিটা তোলা হয়ে গেছে ৭১-এর লাল সবুজের পতাকার পরে কোনো ছবি যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এই ছবির আর কোনো বিকল্প ছবি আমি দেখি নাই। যে সারা বাংলাদেশ একটা জায়গাতে একত্রিত হয়েছে, ৫৩টা রাজনৈতিক দল একটা মঞ্চে গিয়ে বলেছে যে আমরা একমত, উই হ্যাভ ফুল কনফিডেন্স সফরেন্টির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে। তারপরে কি মানে আমরা পরবর্তীতে এসে কি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি নাই? প্রচুর করতেছি, ডেইলি করতেছি। ওনারা গভর্নেন্স ডেলিভার করতে পারছে কিনা, ওনারা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছে কিনা, ওনাদের ভ্যাটের স্কোপ বাড়ানোর সিদ্ধান্ত সঠিক ছিল কিনা, ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে ফুললি পারছেন কিনা, এগুলো নিয়ে তো আমরা সমালোচনা করছি। এবং এই সমালোচনা করতে পারাটাও হচ্ছে ওনাদেরকে সমর্থন করা। সমালোচনা জিনিসটা যে একটা সৌন্দর্য, সমালোচনা করাটা মানে যে এটা শুভাকাঙ্ক্ষীর কাজ, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, কারণ সেই আমার ভুলটা ধরায় দেয়, সে হচ্ছে আমার আয়না। অতএব গণতান্ত্রিক ব্যবস্থাপনাতে সরকারের আয়না হচ্ছে তার সমালোচকরা, বিরোধী দল, নাগরিক সমাজ, পত্রিকা। অতএব এই যে পক্ষ বিপক্ষ, সংস্কারের ব্যাপারে একমত, আংশিক দ্বিমত, অনেক দ্বিমত, বেশি দ্বিমত, এই সব দ্বিমত মিলে আসলে আমরা একমত বাংলাদেশি হিসাবে যে আমরা দেশটাকে এগিয়ে নিতে যেতে চাই। এইটা হচ্ছে আমাদের দ্বিমতের কেন্দ্র পয়েন্ট। কারণ হচ্ছে সবাই চাচ্ছে, কল্যাণের কথা চিন্তা করছে, দেশের মানুষের কথা চিন্তা করছে, এটা করলে মনে ভালো হবে, এটা করলে মনে ভালো হবে, এখানেই দ্বিমত। জি ফুয়াদ ভাই, রাজনৈতিক দলগুলোর কথা আপনি বললেন, রাজনৈতিক দলগুলোর মত দ্বিমত নিয়ে আসলে আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন প্রশ্ন আসার সুযোগটা অনেক কমে আসে। কিন্তু সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে পুলিশ থেকে, ইসি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে ইসি থেকে যে দ্বিমতগুলো আসছে, প্রতিষ্ঠান হিসেবে এই দ্বিমতগুলোকে কিংবা তাদেরকে সংস্কার করার জন্য যে প্রস্তাবগুলো সংস্কার কমিশনগুলো করেছে সেগুলো রাজনৈতিক দলগুলো একটা মতামত দিবেই, কিন্তু এই প্রতিষ্ঠান হিসেবে তারা আসলে এই দ্বিমতগুলো যে পোষণ করছে, এটা কি প্রতিষ্ঠানগুলোর জন্য কিংবা সংস্কারের পক্ষে যায় কিনা আসলে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, দ্বিমতগুলো তারা করছে, সেগুলো তাদেরও ইনস্টিটিউশন ওয়াইজ তাদেরও যে অধিকার নেই জানানোর, তারা সবচেয়ে ভালো কি মনে করে তা না। অবভিয়াসলি এখন যেটা হয়েছে যে এই সংস্কার কমিশনগুলো তারা তাদের রিপোর্ট প্রদান করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসেনসাস বিল্ডিং প্রসেস তৈরি করেছেন, যেখানে অনেকগুলো দল ইনক্লুডিং আমার দল, আমরা সেটার উত্তর তাদেরকে দিয়েছি। এবং এটার মাধ্যমে আমরা ইতিমধ্যে আজকে বোধহয় প্রচারণা হয়েছে যে আগামী বৃহস্পতিবার মানে আগামী পরশু থেকে রাজনৈতিক দলের সাথে বসা শুরু হবে। আমি ধরে নিচ্ছি আগামী সপ্তাহে আমরা বসছি। সো এর ভেতরে এই আলোচনাগুলোর ভেতরে রাজনৈতিক দলগুলো তাদের মন্তব্য জানাচ্ছে, কিন্তু যে ইনস্টিটিউশনগুলো এগুলো নিয়ে কাজ করে তাদের ভেতর থেকে এগুলো জানার একটু প্রয়োজন আছে। যেমন আমি জাস্ট ছোট কয়েকটা বলি, এই যে গত পরশুই বোধহয় নির্বাচন কমিশন থেকে যে 20টা নির্বাচন সংস্কার কমিশনের প্রপোজালে তারা 9টা বিষয়ে তারা দ্বিমত জানিয়েছে। হ্যাঁ, 9টা না 20টা, হয়তো 9টা, ঠিক আছে, আমি ওটা একটু ভুল করছি। তো তার ভিতরে বেশ কয়েকটা বিষয় ছিল যেটা তাদের সাথে আমাদেরও আলাদাভাবে আলোচনা হয়েছে। কারণ নির্বাচন কমিশনের তো আপনার প্রধান স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলরা, সো আমরা আলোচনা সবসময় করি। তো এখানে যেমন কিছু জিনিস ছিল, যেমন মনে করেন একটা বিষয় ছিল আপনার জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রটা আপনার সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী তারা সাজেস্ট করেছিল 5 থেকে 7 বছর সময় নিয়ে এটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন তৈরি করা, কিন্তু 5 থেকে 7 বছর সময় নিয়ে। তো ওই 5 থেকে 7 বছর সময়ের অনেক কিছু কারণ ছিল, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপন জারি করে এটা করার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে। সো মানে এক নম্বর হলো যে আপনার সংস্কার কমিশনে বলেছে 5 থেকে 7 বছর, সাথে এটা আসার কথা রাজনৈতিক দলের কাছে। রাজনৈতিক দল এখনো আলোচনায় বসাই হয় না, এই সপ্তাহে বসা শুরু হবে, মানে এই বৃহস্পতিবার থেকে বসা শুরু হবে। এর ভিতরে এটা একটা প্রথা চালু করার ব্যবস্থা শুরু হয়ে গেছে। এটা একটু মুশকিল বিষয় না? কাউকে তো এটা নিয়ে জনগণকেও বা রাজনৈতিক দলদেরকেও জানানোর প্রয়োজন আছে যে এরকম কিছু একটা প্রসেস শুরু হয়েছে। বা এই যে আপনার কনস্টিটিউয়েন্সি ডিমার্কেশন, এটা নির্বাচনের একটা বড় অংশ, একটা গুরুত্বপূর্ণ কাজ নির্বাচনের। এইটা সেপারেট একটা কমিশনের হাতে দায়িত্ব দেয়া, তাহলে ইলেকশন কমিশনের দায়িত্বগুলোর ভিতরে তো এটা পড়ে।
প্লাস ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সো তাদের ক্ষমতা কিন্তু একটা অন্য লেভেলের ক্ষমতা থাকে, যে সহজে আসলে কেউ লিগালি হস্তক্ষেপ এদের মধ্যে করতে পারে না। এটা অন্য একটা কমিশন করে করতে হলে তাকে আবার কনস্টিটিউশনাল বডি বানাতে হবে, যেটার প্রয়োজনীয়তা আসলে কতখানি আছে এখানেও কিছু প্রশ্ন আছে। মানে আছেন, আমরা কথা বলতেই পারি যে এই সর্ট অফ এ ঠিকভাবে কাজ করছে না, আরেকজনকে দিব, বাট এখন যদি প্রথমে আসি এই ঠিকভাবে কাজ কেন করছিল না, কারণ এটা পলিটিক্যাল হস্তক্ষেপ হয়েছিল, এটা ইনস্টিটিউশন হিসেবে রোবাস্ট হয়নি, রোবাস্ট হলে তো এই কাজটা এমনি এরই করার কথা, তাহলে আলাদা কমিশনের কি দরকার আছে? আবার এই যে লোকাল নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে, এই ধরনের এই সর্ট অফ ইস্যু এসছে। এবং আমি আপনাকে বলতে পারি মানে মোটামুটি যেমন মনে করেন ওই নির্বাচন সংস্কার কমিশন, এখানে অনেকে আমার পরিচিত ব্যক্তি আছেন, মানে আমরা অনেক বছর রাজনীতির মাধ্যমে তাদের সাথে খুব ভালো পরিচিত, এবং তারা যতদূর আমি জানি অনেক জ্ঞানী ব্যক্তি। মানে এই কমিশনের ভেতরে আলাপ তারা আমাদের সাথে করে না, তাদেরকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে এভাবে, বাট তারা জ্ঞানী ব্যক্তি, তারা এই জিনিসগুলো জানেন। সো তারা, আমার ধারণা বলার কথা না, এগেন আমি আমার ধারণা থেকে বলছি, আমার ধারণা বলার কথা না যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচন হবে, অনেকগুলো প্রবলেম আছে যে কারণে তাদের বলার কথা না। কিন্তু একই সাথে আমরা দেখেছি যে আপনার তরুণ একটা যে নতুন যে পার্টি এসছে এনসিপি, এই পার্টি থেকে একটা বড় পুশ করা হয়েছে বা পুশ করা হচ্ছে রেটরিকে যে এই জিনিসটা যেন মানে হয়। এবং প্রত্যেকটা কমিশনে আমরা দেখেছি এদের মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে কেউ লোকজন থাকেন। সো হতেই পারে যে ওই জায়গা থেকে কিছু পুশের জন্য সংস্কার কমিশনারগুলোর কিছু আপনার প্রপোজাল এই ধরনের আসছে, যেটা হয়তো এনসিপি বা তাদের সংযুক্ত যারা আছেন তাদের পছন্দ বেশি হবে। ছাত্র প্রতিনিধি আছে প্রত্যেকটা জি কমিশনে, জি, ওটাই তো বলছি। তো এখন আমি জানি না তারা পুশ করে এটা করিয়েছে কিনা, কিন্তু আমি আমার চিন্তার জায়গা থেকে বলছি যে যাদেরকে আমি চিনি বিজ্ঞ হিসেবে এক্সপার্টস হিসেবে কমিশনে আছেন, তাদের এটা বলবার কথা, এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। সো তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তো বলতে বলেছে বলে আলটিমেটলি বলা হয়েছে। সো এই জায়গাগুলো যখন তৈরি হচ্ছে, তখন আসলে হয়তো রাজনৈতিক স্টেক হোল্ডার আমরা যারা আছি, আমরাও আসলে জানতে চাই ইনস্টিটিউশনগুলোর কাছ থেকে যে তারা কি মনে করে। আলটিমেট যেই সলিউশনে আমরা আসতে চাই সেটা হলো যে রাজনৈতিক স্টেক হোল্ডাররা কিভাবে জিনিসটা দেখছেন সেটা রিলেটেড একটা কনসেনসাসে আসার পর তার ভিত্তিতে আগামীতে যে রিফর্ম হবে। কিন্তু সেই কনসেনসাসে আসার সময় আমরা যদি ওই অরিজিনাল ইনস্টিটিউশনে যারা আছে তাদের কাছ থেকেও শুনি, তখন আমাদেরও বুঝতে সুবিধা হয়, আমাদেরও জাজ করতে সুবিধা হয়। দেখেন এই সবকিছু তো অনেক অভিজ্ঞতার বিষয় আছে, অনেক কাজের বিষয় আছে। সংস্কার কমিশনের প্রস্তাবের আগে যে ইসির পুনর্গঠন হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন ইসির পুনর্গঠন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং ইসির পুনর্গঠন আমি একটা জিনিস অ্যাকচুয়ালি আমি জাস্ট আপনার সাথে কথায় বলছি, আমি এই ধরনের কথা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছিলাম যে এই সংস্কার কমিশন না করে এই সংস্কার কমিশনের দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদেরকে ইসির দায়িত্ব দিয়ে দেন, তাহলে কিন্তু একবারে পুরো ঝামেলা চুকে যায়। বাট যাই হোক, সেটা ওনারাও ভিন্নভাবে, ওনারা যে খুব ভালো কাজ করেননি তা না, ওনারা খুবই ভালো কাজ করেছেন, কিন্তু ডিফারেন্ট আইডিয়াস। সো এই সংস্কার কমিশনগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে, এই সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট সুন্দরভাবে দিচ্ছে। এখন আমাদের দায়িত্ব আসে যে আমরা কিভাবে এগুলোকে মূল্যায়ন করব। আর এই যে এই কনসেনসাস বিল্ডিং এর যে প্রসেসটা, যে ঐক্যমত কমিশন, এই ঐক্যমত কমিশন যদি আপনার উইথ প্রপার ইন্টেন্ট সব রাজনৈতিক দলদের নিয়ে কাজ করে, এবং ওই যে অরিজিনালি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সবাই যেটাতে একমত হবে সেগুলো আমরা করব, সবাই যেগুলোতে একমত হবে কিন্তু বলবে নির্বাচনের পর করা, সেগুলো আপনাদের উপরেই ছেড়ে দেবো নির্বাচনের পরে করার জন্য, আর সবাই যেটাতে একমত হবে না সেগুলো আমরা আর ধরবো না। এইভাবে করে আমরা আগাতে চাই। এটা মাননীয় প্রধান উপদেষ্টা বোধহয় গতকাল সেপ্টেম্বর অক্টোবর না আমাদের সাথে মানে ডিরেক্ট আমাদেরকে বলেছিলেন আর কি, সেপ্টেম্বর অক্টোবর যখন আলোচনা হয়, এবং উনি এখনো উনি এত মানিগুণী ব্যক্তি একা একা এমনি না। সো উনি প্রথম থেকে যেটা বলেছেন ওইটার একটা ধারাবাহিকতা উনি মেনটেন করেছেন। সো আমি আশাবাদী যে আমরা যতদূর ঐক্যমত পৌঁছানো যায় সেটার মাধ্যমে সুন্দর কিছু সামনে দেখতে পাবো। ধন্যবাদ বাবু ভাই আপনাকে। ফুয়াদ ভাই, আপনি যে একটা কথা দিয়ে শেষ করছিলেন যে আমাদের একটা জায়গায় একমত হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আত্মমর্যাদার প্রশ্নে। আপনি জানেন যে গতকালই মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি ভারতে একটা গোয়েন্দা প্রধানদের সম্মেলন শেষে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগের কথা জানিয়েছেন, এবং সেখানে তিনি একটা অভিযোগের সুরেই বলেছেন যে এই অঞ্চলে বহুদিন ধরেই ভিন্ন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে জাতীয় দল মানে জাতীয় যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের, তাদের আসলে বাংলাদেশের এই যে আত্মমর্যাদার জায়গাটায় আঘাত হানার বিষয়টা, ধর্মভিত্তিক উগ্রপন্থা এখানে জাগ্রত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, এই জায়গাটায় একমত হয়ে কোনো কিছু করার সুযোগ আছে ঐক্যমত্যের ভিত্তিতে? প্রথম কথা হচ্ছে তুলসী গ্যাবার্ডকে চেনা দরকার। এই মহিলাটা আসলে কে? এই মহিলাটা হচ্ছে খুব ধান্দাবাজ টাইপের একটা লোক। সে হইল জন্মাইছে ধরেন একটা মিক্স ফ্যামিলিতে, একটা
আমেরিকান হোয়াইট, বাবার দিক থেকে আবার হচ্ছে ইন্ডিজিনাস কমিউনিটির একটা ইয়ে আছে, সামোয়া কমিউনিটি আছে আপনার জি হাওয়াইতে। এরকম একটা মিক্স ফ্যামিলিতে জন্ম হয়েছে। তার মা হচ্ছে আপনার হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিল। রাইট। কনভার্ট হওয়ার পরে তার ছেলে মেয়েদের নাম কিন্তু সব এরকম হিন্দু নাম রাখছে, তুলসী, ভক্তি, তারপরে এরকম এরকম কি সব নাম, 4-5 জনের 4-5টা নাম রাখছে। এবং ছোটবেলা থেকেই তাদেরকে ইয়োগা প্র্যাকটিস করানো, ইসকনের যে সংগঠন আছে আমেরিকাতে, সেই ইসকনের সংগঠনের সাথে ইনভলভ করা, গীতার ভ্যালুজের মধ্য দিয়ে বার করানো। কনভার্টেড হওয়ার জায়গা থেকে বুঝতে হবে, যেহেতু আমরা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, ওয়েস্টার্ন সেকুলার সোসাইটিতে কিন্তু মানুষ প্রচণ্ড আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে থাকে আর কি। এই মানুষগুলো যখন কোনো ধর্মকে বেছে নেয়, তারা ওই যে আধ্যাত্মিকতা, যে হৃদয়ের শূন্যতার জায়গাটা আছে না, ওটাকে তারা খুব সিরিয়াসলি নেয় কোনো ধর্ম। ধরেন পশ্চিমা বিশ্বে এখন সবচেয়ে বেশি ধর্ম গ্রহণ করে হচ্ছে মানুষ মুসলমান হচ্ছে সবচেয়ে বেশি, যদি কনভার্সন রেট দেখেন আর কি। এবং এই মুসলমানদেরকে আমরা দেখেছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে আমাদের থেকে, আমরা যারা সোকল জন্মাত মুসলমান আর কি, মানে জন্মায় মুসলমান, এই মুসলমান দেখে তারা মুসলমান আসলে ভালো মুসলমান, লেখাপড়ায়, জ্ঞান চর্চায়, প্র্যাকটিসে, আন্তরিকতায়, নিষ্ঠায় তারা খুব সিরিয়াসলি করে। ভারতের হিন্দুরাও হয়তো তো সিরিয়াসলি তার গীতা, কৃষ্ণ, ভগবদ গীতা রীতি এগুলো পড়ে টরে নেই যে পরিমাণ আসলে এই মহিলাটা পড়ছে, কারণ মায়ের ওইখান থেকে বড় হয়েছে। এরপরে এর সাথে সাথে যোগ হয়েছে হলো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি। সে করতো কিন্তু ডেমোক্রেটিক পার্টি, জি, চেঞ্জ করে সে হচ্ছে রিপাবলিকান পার্টিতে তাও আসছে 2022 সালে সম্ভবত। 22 সালে যুদ্ধ করতে, কিন্তু আবার মিলিটারি অফিসার ছিল, যুদ্ধ করছে ইরাকে, আফগানিস্তানে। এবং দেখেন যে যে হিন্দুত্ববাদী মাইন্ডসেট নিয়ে দুইটা মুসলিম দেশে যুদ্ধ করতে গেছে, তার ভিতরে যে ঘৃণা, বিদ্বেষ, এবং কোন সময়টাতে ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্সের প্রবলেমের সময় সারা দুনিয়াতে যেখানে আমেরিকানরা ন্যাটো ফোর্স হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনন্তকালের একটা যুদ্ধ ঘোষণা করেছে, যেই যুদ্ধের শিকার বাংলাদেশেও আমরা হয়েছি। আমাদের হেফাজত থেকে শুরু করে আলেম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় জনগোষ্ঠী, ইসলামিক ধর্মীয় রাজনৈতিক দলগুলো হয়েছে। তো সেই ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতে হবে যে তার ইলেকশন ক্যাম্পেইনে বিজেপি কি পরিমাণ টাকা খরচ করছে। সে মন্দিরে গিয়ে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যায়। রাম মাধব যখন বিজেপির জেনারেল সেক্রেটারিদের একজন, 3জন তাদের পার্টি সেক্রেটারি আছে, তার সাথে সে মিটিং করেছে, একাধিকবার মিটিং করেছে। মোদি যখন আমেরিকাতে যায় তখন তুলসী গাবার্ডের সাথে মিটিং করেছে। সে যেন কংগ্রেসে নির্বাচিত হয়ে আসতে পারে, সেখানকার বিজেপি, হিন্দুত্ববাদী সংগঠন, ইন্ডিয়ান ডায়াসপোরা, বিজনেসম্যান ব্যাপক আকারে ইনভেস্ট করছে এইখানে। জায়নিস্ট লবির পরে সবচেয়ে বেশি এই হিন্দুত্ববাদী লবিটা এখানে ইনভেস্ট করেছে। তো সেই বাস্তবতায় দেখতে হবে যে তুলসী গ্যাবার্ডটা কে, কারণ তাকে বুঝতে পারলে সে আসলে কি বলছে। সে যে ফক্স নিউজের ভাষায় কথা বলছে, সে যে একটা হিন্দুত্ববাদী এজেন্ডার টাকায় তার সে যে চলছে, সেই জায়গাটা মাথায় রাখতে কিন্তু হবে। এটা কি তুলসী গ্যাবার্ডের বক্তব্য হিসেবেই দেখবো আমরা, নাকি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হিসেবে দেখবো? মার্কিন একটা বিষয় হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বিষয়ে কোনো পলিসি খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ নাই। কারণ আপনি দেখেন যে সে কানাডা দখল করে নিতে চায়, সে গ্রিনল্যান্ড দখল করে নিতে চায়, তারপরে হচ্ছে পানামা ক্যানাল সে দখল করে নিতে চায়, সে হচ্ছে আপনার এই আলাস্কার, গ্রিনল্যান্ড, রাশিয়ার অংশ এগুলো সব সে নিয়ে নিতে চায়। আলাস্কার যে অংশ রাশিয়াতে পড়ছে, ইউরোপে পড়ছে, এগুলো সব সে নিতে চায় এখন। এবং রেসিপ্রোকাল ট্যারিফ যে দিচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো তৈরি করা, এর সাথে আমেরিকার যে শোল্ডার টু শোল্ডার রিলেশনশিপ, সেই মার্শাল প্ল্যান থেকে, ফার্স্ট 1930s থেকে, তারপর থেকে এত সিরিয়াস রিলেশনশিপ ডেটোরিয়েট করে নাই ইউরোপিয়ানদের সাথে। তাদের উপরে সে রেসিপ্রোকাল ট্যারিফ বসায় দিচ্ছে। এর মানে কি ভারতের সাথে মোদির খুব খাতিরের সম্পর্ক আছে? না, খাতিরের সম্পর্ক নাই। ট্রাম্পের মোদির সাথে ট্রাম্পের কোনো খাতিরের সম্পর্ক নাই। এবং নাই যে তার প্রমাণ কি দেখেন, প্রিয়া সাহা নামে এক হিন্দু মহিলা, আমাদের দুদকের এক কর্মকর্তার ওয়াইফ, সে ওখানে গিয়ে গতবার বিচার দিছিল ট্রাম্প যখন, যে আমাদের এখানে 3.5 কোটি হিন্দু বিপদে আছে, পারসিকিউশনের শিকার, নির্যাতিত। তো ট্রাম্প আশ্চর্য হয়ে তার দিকে তাকায় বলছে, বাংলাদেশ কোথায়? মানে ট্রাম্প তার জিওগ্রাফি নলেজে এমন অবস্থা যে এই দেশটার নামই সে প্রথমবার শুনছে হয়তো, এবং এটা কোথায়, এই লোকেশনটা সে জানে না। আবার যেটা জানি না, সেই দেশের ভিতরে 3.5 কোটি হিন্দু আছে, তো কে কারে মারে, পারসিকিউট করেটা কে? এরপরে দেখেন আপনার ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনের সময় সে একটা ইন্ডিয়ান ডায়াসপোরারা, হিন্দুত্ববাদী ব্যবসায়ীরা ভারত মিলিটারি একটা টুইট কিনছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক এটা হইতেছে সেটা হইতেছে।
তাহলে এখন ভিক্টরি স্পিচ যখন দিছে ট্রাম্প, দেখবেন ধন্যবাদ দেয় না, রাইট আমার ক্যাম্পেইনে অমুক সমুক, সে বলতেছে আমি মুসলিম আমেরিকানদের প্রতি কৃতজ্ঞ, আমি আরব আমেরিকানদের প্রতি কৃতজ্ঞ, আমি কালো আমেরিকানদের প্রতি কৃতজ্ঞ, আমি মেক্সিকান আমেরিকানদের প্রতি কৃতজ্ঞ, আমি হিসপানিক আমেরিকানদের প্রতি কৃতজ্ঞ, আফ্রো ক্যারিবিয়ান আমেরিকানদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা করতে করতে ওইখানে হিন্দু আমেরিকানরাও আসে নাই, ইন্ডিয়ান আমেরিকানরাও আসে নাই। তাহলে এই লোকটা এত কৃতজ্ঞ, এত ক্যাম্পেইন করলো, আপনার টুইট বেচা কিনা করে দিল ইলেকশনের সময়, আপনি এর কাছে গিয়ে 3.5 কোটি হিন্দুরে বাঁচানোর জন্য আপনি বক্তব্য দিলেন হোয়াইট হাউসে গিয়া, তো এটা মনে থাকলো না কেন তার? অতএব বুঝতে হবে। তারপরে দেখেন মোদির সফর, ইট ওয়াজ সাচ এ ডিজাস্টার। মোদির 10-12 বছরের প্রাইম মিনিস্টারশিপে মনে হয় এত বড় ডিজাস্টারাস ট্রিপ তার হয় নাই। এবং দেখেন কি পরিমাণ বিব্রতকর সিচুয়েশন এসে পড়ছে। তাকে এক ইন্ডিয়ান সাংবাদিক জিজ্ঞেস করছে যে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে ওখানে জর্জ সরোজ জুনিয়র বলছে, জর্জ সরোজকে যারা বোঝাচ্ছে হিউজ ফাইন্যান্সিয়ার, বিলিয়নিয়ার, শেয়ার মার্কেট বিজনেসের, প্রফেসর ইউনুসকে রেফার করছে সরোজ জুনিয়র, তার নেতৃত্বে, মানে যে সুদখোর ব্যবসায়ী বলে না, আওয়ামী লীগের লোকজন দেখছেন না প্রফেসর ইউনুসকে, এই সুদখোর ব্যবসায়ী একটা সরোজের ছোট ভাই, সে বাংলাদেশে কু করে ক্ষমতায় আইছে, তুমগর ইউএস8 থেকে শুরু করে এই ডিপ স্টেটের লোকজন তোমরা জড়িত ছিল কিনা? কি বলছে সে? সরাসরি না, জড়িত ছিল না। তারপরে বলছে মোদিরে বলে দিছে যে এই বিষয়ে যে আমি মোদিকে বলতেছি টু ডিল উইথ ইট। এখন যারা ইংরেজি বোঝে না তারা মনে করছে যে মোদির কাছে বাংলাদেশ সে বন্দুক দিচ্ছে। আসলে বাংলাদেশ বন্দুক দেয় নাই, বলছে যখন কোনো ইন্টারন্যাশনাল ডিগনিটারিজরা জয়েন্ট কনফারেন্স করেন, জয়েন্ট কমিউনিক করেন, তখন তারা যদি কোনো প্রশ্নকে অ্যাভয়েড করতে চান, কথা না বলতে চান, তখন তারা এটা পাস অন করে দেন। এটা ডিপ্লোম্যাটিক ট্রেন্ড, অথবা তারা নিজেরা অন্য কোনো ফর্মেটে অ্যাভয়েড করেন, পরের ট্র্যাকে চলে যায়। এটা বলতেছে এটা শত শত বছর থেকে নাকি মোদি বাংলাদেশ ডিল করতেছে। আরে মোদির ইন্ডিয়ার জন্ম হয়েছে 77 বছর আগে, শত শত বছর ধরে সে বাংলাদেশ ডিল করে কেমনে? তাহলে ট্রাম্প কোন লেভেলের ক্র্যাক, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। যে এবং মোদির সাথে বৈঠকের পরই ইন্ডিয়ানদেরকে হাত পা বেঁধে, মানে হাত করা পরিয়ে ভারতে এবং পাঠিয়ে দেওয়া কি হয়েছে। করছে সে? আমেরিকার কাছ থেকে সে তেল গ্যাস কিনতে বাধ্য করছে, তার চুক্তি সাইন করতে বাধ্য করছে, যেমন 100% ট্যাক্স আরোপ করছে। ট্যাক্স আরোপ করছে। আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য করছে তারে। আমেরিকার কাছ থেকে যে এই যে অবৈধ যত ইমিগ্রেন্ট আছে এগুলো সব নিতে বাধ্য করছে, বলছে যে পাঠাইতে যত টাকা লাগবে এই সব টাকা ইন্ডিয়াকে দিতে হবে। এরপরে দেখেন রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে দিছে তার উপরে। তাহলে ইন্ডিয়ার সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের রিলেশনশিপটা দেখেন, ইসে ক্লোজ টু মাইনাস। জি। তার এই ডিজাস্টারাস রিলেশনশিপে তুলসী গ্যাবার্ড একটা কথা বলছে, এগুলো হচ্ছে টাকার কথা আর কি। ওই যেভাবে ট্রাম্প একবার কইলো একটা টুইট বেচে দিছে $few million, এরকম তুলসী গ্যাবার্ডও $few million পাইছে, একটা স্টেটমেন্ট দিয়ে দিছে। ফুয়াদ ভাই, আপনার কাছে আমি এইটা আবার দিয়ে এই আসবো। রিলেশনশিপে কিছুই হবে না। একটু ববি ভাই আপনার কাছে জানতে চাই, যেটা ফুয়াদ ভাইকে প্রশ্নটা করেছিলাম, যে আমাদের যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না থাকে, তাহলে এই ধরনের বৈদেশিক যেই ষড়যন্ত্র বলি কিংবা রেটরিক বলি অথবা রাজনৈতিক যেই পলিসিগুলো তারা নিচ্ছে সেগুলো মোকাবেলা করা সম্ভব হবে কিনা, এবং সেই ঐক্যটা আমাদের মধ্যে এই মুহূর্তে আছে কিনা? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেহেতু ওই তুলসী নিয়ে কথা হচ্ছিল, 2000 কিন্তু পাতাও আছে ওইটা। হ্যাঁ, 2013 সালে তুলসীর সাথে আমার ফার্স্ট মিটিং হয়। তখন ও কংগ্রেসে ছিল আর কি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ছিল। তো ওই ফার্স্ট মিটিংয়েই বেশ কিছুক্ষণ আমাদের আলোচনার পর তার একটা শক্ত প্রশ্ন থাকে যে আমি তো নর্মাল মুসলমানদের মতো না। তো আমি তাকে তখন একটু শক্তভাবে তাকে জিজ্ঞেস করলাম, মানে আমি ফার্স্ট একটু অ্যামেজড হয়ে গেলাম যে দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড। এইভাবে করে একটা মেম্বার অফ পার্লামেন্ট, একটা কংগ্রেস ওম্যান এইভাবে কথা বলবে, তো এইসব মানে আপনার হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তো তখন সে একটু বোঝাতে চেষ্টা করলো যে মুসলমান মানে খুব কঠোরপন্থী, মৌলবাদী, এই ধরনের জিনিসপত্র। তো মানে আমার ওই প্রথম এক্সচেঞ্জ থেকেই তার সম্বন্ধে একটা ধারণা হয়েছে সে মুসলমানদের কথা কিভাবে চিন্তা করে, এবং এটা ফুয়াদ সাহেব বেশ সুন্দর ভেঙেই বলেছেন, তার মিলিটারি এক্সপিরিয়েন্স, তার পারিবারিক এক্সপিরিয়েন্স। একই সাথে কিন্তু এর আগেও যেটা আমরা জানি যে ওই যে বহির্বিশ্বে, স্পেশালি যুক্তরাষ্ট্রের সরকার এবং মিডিয়ার কাছে আওয়ামী লীগ যে চিত্রটা তৈরি করতে চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ না থাকলে মৌলবাদী এবং টেররিস্টদের হাতে এই দেশ চলে যাবে, এইটার অংশ হিসেবেও কিন্তু তারা তুলসী গাবার্ডের সাথে কিন্তু অনেক উঠা বসা করেছে এরপরে। যে সো তুলসী গাবার্ড ওটারও একটা অংশ একভাবে। একই সাথে ওই যে হিন্দুত্ববাদের যেটা, এগেন ওয়াজ সাহেব সুন্দর করে এটা পরিষ্কার করেছেন, এগুলোর একটা অংশ। সো সে এগুলো নিয়ে এভাবে কথা বলতেই পারে। তার কাছে একটা প্রশ্ন করেছে, সে উত্তর দিয়েছে। বাট বড় দাগে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে আসলে বাংলাদেশ এখন বড়ভাবে ফিচার করে না। ট্রাম্প সাহেব শুধু মানে ওভারঅল যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে আসার পর
মোর তাদের কিছু দূর হয়তো ট্রাম্প সাহেবের ক্লোজ যারা আছেন ব্যবসায়িক মহলে তাদের ফাইন্যান্সিয়াল নিডস বেসড হয়তো ফরেন পলিসিতে যাচ্ছেন, প্লাস ট্রাম্প সাহেব বারবার করে বলেছেন উনি পুরনো মন্ডো ডক্টর দিকে চলে যাবেন, এই সেই মানে একটু হয়তো ইউরোপকে একটু ভয় দেখানো অনেক কিছুর জন্য, যেটাতে হয়তো তাদের এগেন ব্যবসায়িক ফয়দা হতে পারে, ইউরোপের সর্ট অফ ডিফেন্স ইন্ডাস্ট্রি আরও স্কেল আপ করতে পারে। এবং একটা জিনিস চিন্তা করেন যে ইউরোপের ডিফেন্স ইন্ডাস্ট্রি যদি স্কেল আপ করে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের পারচেস আমেরিকান ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকেই করতে হবে, সবচেয়ে বড় এক্সপোর্টার আমেরিকা। সো অনেক কিছুই মানে আমি একটা জিনিস হয়তো ফুয়াদ ভুল বলেন নাই, বাট তবু আমি হয়তো অ্যাডিশনাল একটা কথা বলবো যে ট্রাম্প সাহেবকে পাগল হিসেবে চিন্তা করলে একটু ভুল হবে, কারণ তার নিডসগুলো বা তার ক্লোজ যারা আছেন ইলন মাস্ক বলেন না যেটাই বলেন, এই নিডগুলো চিন্তা করেই হয়তো তারা কাজ করছে, যেটা হয়তো তাদের লাভ পুরো বিশ্বের হয়তো অত বড় লাভ না, সেই হিসেবে আমরা হয়তো পাগল বলতেই পারি। একটা জায়গা থেকে শুধু এথনোসেন্ট্রিক আসলে না, এটা ঠিক রেস বেসড না, এটা তার গ্রুপের ফয়দা বেসড। সো এটা ঠিক এথনোসেন্ট্রিকও না, মানে সে শুধু পিওর আমেরিকা ফার্স্ট হিসেবে চিন্তা করে যে অনেক কিছু করছে তা না। বিকজ দেখেন সে যদি মন্ডো ডক্টরিনের দিকে যায়, সে যদি সর্ট অফ গ্লোবালিজমের থেকে একটু সরে যায়, সর্ট অফ ওই যে কী বলো না গ্লোবাল পুলিশম্যান থেকে যদি সরে যায়, তাহলে সবচেয়ে বেশি ব্যবসায়িকভাবে আঘাত কিন্তু আমেরিকাই পাবে সবচেয়ে বেশি। এখন মনে করেন আমেরিকার একটা জিনিস আছে যে তারা সর্ট অফ সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি হিসেবে সেলফ সাফিসিয়েন্ট, বাট ইকোনমি সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি যেই লেভেলের থ্রাইভিং ইকোনমি তাদের আছে, এবং গ্লোবাল জায়ান্ট তারা, অনলি সুপার পাওয়ার রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড, তারা এই জিনিসগুলো থেকে কিন্তু তাদের দূরে আসতে বাধ্য হবে। যে কারণে দেখেন এই যে চায়নার সাথে আমেরিকার এখন যে রেষারেষি চলছে, এবং যেই রেটরিক তৈরি করা হয়েছে গত 10-15 বছর যে চায়না সর্ট অফ ওয়ার মঙ্গারিং, চায়না যুদ্ধ করতে চায়, দেখেন একটা বড় দেশ যে গত 40-50 বছর কোনো যুদ্ধ করেনি সেটা হলো চায়না, বাকি সবাই করেছে। রাশিয়া বলেন, আমেরিকা বলেন, কন্টিনিউস তারা কোনো না কোনো যুদ্ধের সাথে সম্পৃক্ত আছে, প্রক্সি ওয়ার বলেন যেটাই বলেন, কোনো প্রক্সি ওয়ারেও গত 40 বছর চায়না যায়নি। চায়না অন্য কোনো দেশে বড় হস্তক্ষেপে যায়নি। চায়না এমন কোনো মানে চায়নার কোনো এই ধরনের কোনো এন্ডেভার তারা করেনি, বা এই ধরনের কিছু তারা দেখায়নি বিশ্বকে যে তারা কাউকে আক্রমণ করতে পারে বা আক্রমণে যেতে পারে। কিন্তু যেহেতু ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে চায়না উঠে আসছে, এবং চায়না হোল্ডস বিগেস্ট আমেরিকান ডেট, সো আমেরিকান ইকোনমির উপরে কিন্তু চায়নার বড় একটা ক্ষমতা আছে, এই জিনিসগুলোর অগ্রিম ভয় পেয়ে কিন্তু চায়নাকে মার্জিনালাইজ করার জন্য বা রিটরিক ব্যবহার করে অনেক কিছু আমেরিকান ফরেন পলিসি করছে। সো আমেরিকান ফরেন পলিসি এখন আমি জাস্ট বড়দাকে যদি বলি যে মিডল ইস্ট, চায়না, ইউরোপ, এবং বিকজ দ্য আর্কটিক ইজ মেল্টিং, সো ওইখানে আবার তাদের ডিফেন্স কনসার্ন অ্যাকচুয়ালি চলে আসছে, যার জন্য ওই যে কানাডা, গ্রিনল্যান্ড যেগুলোর কথা ফুয়াদ সাহেব বলছিলেন, এগুলো বড় দাগে কিন্তু তাদের একটা কনসার্ন, যার জন্য হয়তো একটু বেশি আবল তাবল কথা বলছেন ট্রাম্প, কিন্তু কনসার্নগুলো অ্যাকচুয়ালি রিয়েল, ডিফেন্স কনসার্নগুলো অ্যাকচুয়ালি রিয়েল। সো তাদের এতগুলো কনসার্ন থাকার পর যখন ইন্ডিয়া নিয়ে তারা কনসার্ন না, ইন্ডিয়ান নিয়ে শুধু তারা ওই যে ডিফেন্স আর চায়না রাশিয়ার সাথে কি রিলেশনশিপ এতটুকু নিয়ে কনসার্ন, যার জন্য তেল কিনতে হবে ধরিয়ে দিয়েছে, ডিফেন্স প্যাকেজ কিনতে হবে ধরিয়ে দিয়েছে, সবকিছু ধরিয়ে দিয়েছে, যেখানে ইন্ডিয়া নিয়ে তারা বড়ভাবে কনসার্ন না। সেখানে ট্রাম্প হোয়াইট হাউসে থাকার সময় আমেরিকান ফরেন পলিসি বাংলাদেশ নিয়ে বড়ভাবে কনসার্ন, এটা চিন্তা করাটা আসলে ভুল হবে। সো যদি বড়ভাবে কনসার্ন না হয়, তাহলে ইতিবাচক বলেন নেতিবাচক বলেন, তারা আমাদের নিয়ে বড় পলিসি নিয়ে মাথা ব্যথা করছে না, এটার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা যদি হয় তাহলে তুলসী গাবাট কি বললো, যদিও সে গুরুত্বপূর্ণ একটা পজিশনে আছে, ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন, কিন্তু আমার মনে হয় না এটা জাস্ট একটা বেসিক রেটরিক ছাড়া অন্য বড় কিছু। অনেক ধন্যবাদ ববি ভাই আপনাকে। ববি ভাইয়ের প্রশ্ন সূত্র ধরে কথা সূত্র ধরে আমি পদ্মে আপনাকে বেশি একটা জিনিস জানতে চাই, সেটা যে চায়নার কথা তিনি বলছিলেন। প্রধান উপদেষ্টা 26 তারিখে চায়না সফরে যাবেন, এবং এর আগে জাতিসংঘের মহাসচিব আসলেন বাংলাদেশে। রোহিঙ্গা একটা বড় ইস্যুজ আমাদের জন্য, এবং এই ইস্যুতে কিন্তু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল একমত যে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও সময় দেওয়া প্রয়োজন এই বিষয়গুলো ডিল করার জন্য, নাকি এগুলো রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে আসবে তাদের জন্য বেশি সহজতর হবে? এর আগের প্রশ্নটা একটু রিপ্লাই করি আপনার, যে রাজনৈতিক দলগুলোর জঙ্গিবাদ অথবা এক্সট্রিমিজম, বাংলাদেশে কি আসলে ধর্মীয় জঙ্গিবাদ আছে? কতটুকু আছে? আমরা তো রিসেন্টলি দেখলাম যে আওয়ামী লীগের আমলে কিভাবে কৃত্রিমভাবে জঙ্গি বানানো হয়েছে, সাধারণ তরুণদেরকে নিয়ে দাড়িগোফ উঠায়, পাঞ্জাবি পরায়, কালো পতাকা পাগড়ি বানায়, এরপরে খুন খারাপির, তারপরে নাটক, জঙ্গি নাটক করছে, মিরপুরে করছে, মোহাম্মদপুরে করছে, এখানে সেখানে সারা দেশে করছে। কতটুকু ইনফ্যাক্ট বাংলাদেশে এই যে চায়ের দোকানে আপনার গুলশানে যেটা হইল, এগুলো কি জেনুইন ঘটনা, আর এগুলো বানানো হয়েছে? শুধু কি বাংলাদেশে? ওয়ারেন টেররের সময় যে আপনি এন্ট্রাপমেন্টগুলো যে সারা দুনিয়াতে হয়েছে মুসলিম দেশগুলোতে, যে লেভেলের ঘটনাগুলো ঘটেছে অনলাইনে, যেই লেভেলের কেওয়াস তৈরি করেছে আল কায়েদার, ইভেন দেখেন আপনি আপনার পেন্টাগনে আমেরিকান জেনারেল ছিল, জেনারেল ব্যাকলসকি সম্ভবত,
এই ভদ্রলোক তার ইন্টারভিউতে বলছে 1/11 ঘটার আরো কয়েক মাস আগে, 1/11 না তো 9/11 ঘটবার আরো কয়েক মাস আগে সে পেন্টাগন থেকে বের হয়ে আসতেছে, তার এক জুনিয়র অফিসার তাকে বলছে, স্যার শুনলেন কিনা 7টা দেশকে ঘুরায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একদম মানে প্লেইন ল্যাঙ্গুয়েজে বলতেছে আর কি, যে 9/11 ঘটার আগেও 2001-এর আগে 7-8টা মুসলিম দেশকে একেবারে বিভিন্ন অজুহাতে ঘুরায় দিবে আমেরিকা, এই সিদ্ধান্ত হয়ে গেছে, সে বলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ার অ্যান্ড টেররের নামে যে জঙ্গিবাদ, প্রান্তিকতা, আলেম ওলামায়ে কেরাম, মুসলমান, ইসলামিক, দাড়ি টুপিওয়ালা এই মানুষগুলোকে যে ডিমোনাইজ করা, তাদেরকে ছোট করা, হেয় করার যে প্রজেক্ট আমরা দেখেছি, সেটা আসলে জেনুইন কতটুকু? ঢাকা শহরের কিছু পোস্টারে মার্চ ফর খেলাফত এটা দিয়ে দিলেই 500 লোক বাইতুল মোকাররম থেকে নেমে আসলে খেলাফত কায়েম হয়ে যাবে, একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, বাংলাদেশে ইসলামী কিন্তু রাষ্ট্র। এই দাবিগুলো তো শরীয়ত- বাংলাদেশে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমস্যা এগুলো কোথায়? যখন পোর্ট্রেট হয়, হ্যাঁ। এবং তুলসী একবার কিন্তু খেলাফত শব্দটি স্পেশালি উল্লেখ করেছেন তিনি। তো এই কথাগুলো যখন তার কাছে এই portray দাবিগুলো করা হয়, আমরা ওয়াশিংটনে আর লন্ডনে দেখে আসছি। হিজবুত তাহরিরের এই পোস্টার মার্চ ফর খেলাফত আমি লন্ডনে নিজে দেখে আসছি। অতএব হিজবুত তাহরির একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার সারা দুনিয়াতে মুসলিম বিশ্বে সে খেলাফত চায়। এই আকাঙ্ক্ষার যে কথা, বক্তব্য, প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ, এগুলো সবগুলো ইউরোপে তারা করে। তাহলে পশ্চিমা বিশ্বে তো পোস্টার ছাপাচ্ছে মার্চ ফর খেলাফা। হোয়াটস রং উইথ ইট? মার্চ ফর খিলাফা একটা পোস্টার ছাপায় দিলেই কি খিলাফত কায়েম হয়ে গেল? বাংলাদেশে 80 বছর ধরে ইসলামিক দলগুলো রাজনীতি করতেছে, এখনো 5% 7%-এর ভোটের থ্রেশহোল্ড ক্রস করতে পারে নাই। তাহলে একটা ডেমোক্রেসি কি? আপনি এখানে বামপন্থী রাষ্ট্র কায়েম করতে চান, এরকম দল আছে না? তার একটা সোভিয়েত মডেলের দেশ চায়, দেখে, এরকম স্বপ্ন আছে না? কিউবান মডেলের রেভলিউশন করতে চায়, এরকম দল এখানে আছে না? ফাইন, তো দিস ইজ এ ডেমোক্রেসি। একটা গণতন্ত্র মানে হচ্ছে জনগণের লেজিটিমেট অ্যাসপিরেশনকে সে ধারণ করে কিনা। এখন প্রশ্ন হচ্ছে এটা কে ডিসাইড করবে? মানুষ ডিসাইড করবে। এই এত কিছুর পরেই হচ্ছে ভোটের এবং ডেমোক্রেসির বিউটি হচ্ছে যে মানুষ ডিসাইড করতে পারছে যে কোনটা দেশের জন্য ভালো, সেটা খারাপ। ধরেন আমরা বুঝলাম, আমরা ডিসাইড করলাম, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেই লেন্সে দেখতে চায় সেই লেন্সের কোনো অনুষঙ্গ যদি এখান থেকে আমরা পোর্ট্রে করি, সেটা কি আমাদের জন্য ক্ষতিকর না, হবে ওইটার কিনা? ভিতরে সমস্যা নেই, বরং হচ্ছে আপনি যদি এই ফ্রিঞ্জগুলোকে অপারেট করতে না দেন, তারা জঙ্গি হবে। কিন্তু আপনি যদি ফ্রিঞ্জগুলোকে পাবলিকলি অপারেট করতে দেন, তাহলে আপনি জানবেন যে কে কি দাবিনামা নিয়ে আসছে। একটা গণতান্ত্রিক সমাজে কেন মিছিল মিটিং করতে দেয়? মিছিলটা কার বিরুদ্ধে করে? এবং আইন রাষ্ট্রের বিরুদ্ধে শৃঙ্খলা করে। পরিস্থিতির এত মানে দুর্বলতার পরেও গত 7 মাসে, যেটা কিনা আমরা তখন এত কঠোর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দেখতাম, ঘন ঘন জঙ্গি হামলা, ঘন ঘন জঙ্গি হ্যাঁ, হামলার হ্যাঁ। হুমকি, সেটা কিন্তু আমরা হয় দেখি নাই নাই। তো। কারণ ডেমোক্রেসির বৈশিষ্ট্য হচ্ছে, ইংল্যান্ডে হাইড পার্ক বলে একটা কথা আছে, লন্ডনে একটা জায়গা আছে, জি। এই হাইড পার্ককে স্পিকার্স কর্নার বলে স্টেজ করে দেওয়া আছে। যে যা যে যা ইচ্ছা আপনি কথা বলো। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন, রানীর বিরুদ্ধে বলেন, দেশের বলতে আমাদের 14 গোষ্ঠী সময় উদ্ধার একদম করবে। শেষে আসছে। তুলে আপনি এইটা একটু কেন রোহিঙ্গা যেটা ইস্যুতে করে, যদি 1 মিনিট একটু বলতেন। এটা করে হচ্ছে কারণ এক্সট্রিমিজম যেন না থাকে। তাই রাজনৈতিক দলগুলো এখানে কালেকটিভলি তার পজিশন ভেরি ক্লিয়ার। জি। ইসলামিক দলগুলো রেগুলেশন নেওয়া আছে যে তারা গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে পরিবর্তন করতে চায়। হোয়াটস রং উইথ ইট? দিস ইজ ডেমোক্রেসি। তার যদি ভোট থাকে, তার যদি কনসেন্ট থাকে, সরকার পরিবর্তন হবে। বলবে থ্যাংক ইউ। আমি একটু চায়নার ববি ভাই আপনার বিষয় কাছে হচ্ছে- একটু এই আচ্ছা, বিষয়টা ববি আমি বলেছেন। ববি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। জি। যেটা আমি বলছিলাম যে চায়না ভিজিটে যাচ্ছেন 26 তারিখে প্রধান উপদেষ্টা, জি। এবং এক ধরনের রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা, আশার আলো মানুষ আবার নতুন করে দেখা শুরু করেছে, রোহিঙ্গারাও ভাবছে। জি। তাহলে ডক্টর ইউনূসকে কি আসলে আরো বেশি সময় দেওয়া উচিত, নাকি নির্বাচিত সরকারের হাতে এই বিষয়টি সমাধানের জন্য ছেড়ে দেওয়া? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম দরকার হলো গণতন্ত্র এবং নির্বাচন। এই ধরনের আলোচনা যে এগেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাট যে যত শ্রদ্ধেয় হোক না কেন, জনগণের রাইট, নির্বাচনের এবং ভোটের অধিকার কোনো কিছু ট্রাম্প করতে পারে না। এটা আপনি যদি বলেন সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি ডক্টর ইউনূস, আপনি যদি বলেন সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ, সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি জনাব ববি হাজ্জাজ, ইট ডাজন্ট ম্যাটার কে কত গণ্যমান্য বা কে কি, জনগণের ভোটের অধিকার সব কিছুকে ট্রাম্প করে। তারপর আসেন, আচ্ছা আমি ভেরি কুইকলি, যেহেতু আপনি রোহিঙ্গা ইস্যুটা বলেছেন, ভেরি কুইকলি আমি সাধুবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রচেষ্টাগুলো শুরু করেছেন, কিন্তু প্র্যাগম্যাটিক্যালি কথা বললে রোহিঙ্গা ইস্যুতে খুব তাড়াতাড়ি কোনো ধরনের কোনো সলিউশন আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। মানে সম্ভাবনা নাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো, আপনি যদি এক দাগে জিজ্ঞেস করেন যে কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকতে পেরেছে 2018 সালে, আমাদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারের যে অবস্থা, মেইনলি সেই কারণে। এটা লম্বা বিবরণী এখন গেলাম না, আপনি বলেছেন সময় কম। ফেরত নিতে হলে Myanmar as a state has to exist, Right. and then Myanmar state has to accept
মিয়ানমার রাইট নাও স্টেটের অবস্থায় নাই। মিয়ানমার রাইট নাও 4টা ডিফারেন্ট রাষ্ট্র এবং অনেকগুলো অঙ্গরাষ্ট্র হিসেবে কার্যকর করছে। সো হুন্টা একটা সেন্টার চালাচ্ছে, আরাকান একজন চালাচ্ছে, শান একজন চালাচ্ছে, অন্য আরেকজন চালাচ্ছে। সো এর ভেতরে কোনো ধরনের একটা কম্প্রোমাইজে এসে বা কোনো একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টে এসে আমাদের এই যে 10 লাখের ঊর্ধ্বে রোহিঙ্গা যে রেফিউজিজ আছেন ওনাদেরকে আমরা ফেরত পাঠাতে সক্ষম হবে, এটা চিন্তা করাটা অবাস্তবিক। তবে প্রসেস শুরু হতে হবে এবং এই প্রসেস অনেক বছর হতে পারে, সামনে যে কোনো সময় হবে। তবে দায়িত্ববান জায়গা থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে প্রচেষ্টা শুরু করেছে, এটার জন্য সাধুবাদ জানাই। তবে এটার কোনো রেজলিউশন এনি টাইম সুন আসবে এটা সম্ভবের মধ্যে পড়ে না। জি, তার মানে আপনার বক্তব্য হচ্ছে এটা যেভাবেই শুরু হোক না কেন আগে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাটাই সবচেয়ে জরুরি। জি পদ ভাই, আপনি কি এই বিষয়ে একমত কিনা? 1 মিনিট। আমার মনে হয় যে আমি একটু রেসপেক্টফুলি ডিসএগ্রি করি যে এটার সাথে আমার মনে হয় দুইটা প্যারালাল চলতে পারে, একটার সাথে আর একটা কন্ট্রাডিকশন আমি দেখি না। কারণ প্রসেসটা তো আওয়ামী লীগও করেছে। আপনি শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট রেজিমকে যদি 1-2টা জায়গাতেও ক্রেডিট দিতে হয়, তার ভিতর একটা ক্রেডিটের জায়গা হচ্ছে যে এই যে 13-14 লক্ষ মানুষকে গণহত্যার শিকার হয়ে যারা এলাকা ছেড়ে পালিয়ে চলে আসছে তাদেরকে আশ্রয় দিয়েছে। গসিপ আছে এটা সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য করেছে, যা যা করার, এখান থেকে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের লোকজন লুটপাট করেছে, এগুলো সব সত্য, কিন্তু সে করেছে, এটা হলো রিয়ালিটি। দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার টেক ওভার করেছে, সেও এটাকে ক্যারি ওভার করছে। নির্বাচিত সরকার আসবে, এটাকে তাকেও ক্যারি ওভার করতে হবে। এইটা হচ্ছে রাষ্ট্র, সরকার হচ্ছে বহমান, নির্বাচন হবে, নির্বাচনের বাইরে সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্রের পলিসি পজিশন রোহিঙ্গা নিয়ে এটা ক্যারি অন করবে, এটা ক্যারি ফরওয়ার্ড করবে। আজাদ ভাই এবং একই সাথে ব্যারিস্টার ফদ আসাদুজ্জামান ফদ ভাই, আপনাদের দুজনকে আমরাও মনে করি যে মত দ্বিমত যাই থাকুক, জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের প্রশ্নে সবাই একমত হবে এবং প্রত্যাশা রেখে শেষ করছে আজকে সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সম্পাদকীয় থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।